নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শোনাব ঘনাদার একটি রোমাঞ্চকর গল্প। গল্পের নাম হাঁস। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। গৌর শিশির শিবু নয়, এ একেবারে বুনো বাপি দত্ত। যেমন গোয়ার তেমনই সন্ডা। এহানো লোককে মেশে নতুন জায়গা দিয়ে কি ভুলি হয়েছে, সেদিন রাত্রে হাড়ে হাড়ে বুঝে আমরা সবাই ইষ্টদেবতা স্মরণ করতে লাগলাম। কুরুক্ষেত্রে বুঝে আর বাকি নেই, বিরাট পর্ব শুরু হয়ে গেছে। প্রথম বোমা ফেটেছে। বোমাটা ফাটলো রাত্রের খাওয়া দাওয়ার পর। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। যাদের মফস্বলে বাড়ি তাদের কল্যাণে শুক্রবার রাত্রে খাওয়াটা আজকাল এইরকমই হয়। শুক্রবারের পর শনিবার হাফ হলিডেতে তারা সকাল সকাল বাড়ি যান আর ফেরেন সেই সোমবার সকালে। রবিবারের খ্যাটটার অভাব শুক্রবারের রাত্রের ভোজ দিয়েই তারা উসুল করে নেন। মফস্বলীদের মধ্যে বাপি দত্ত একজন, সাঁটিদের ভেতরেও। 3 বারের জায়গায় 4 বার চেয়ে চেয়ে যেভাবে সে পাত চাটছিল, ঘনাদা দেখলে বোধহয় ঈর্ষান্বিত হতেন। তাদের খাওয়ার রেশারেশির পাল্লায় ঠাকুর চাকরের জন্য কিছু থাকতো কিনা সন্দেহ। কি ভাগ্যি, ঘনাদার শরীর খারাপ বলে না খেয়ে নয়, আগেই খেয়ে দিয়ে তার ঘরে চলে গেছেন। পেতলের থালাটা মাজবার দায় থেকে লক্ষ্মণিয়াকে প্রায় নিষ্কৃতি দিয়ে নিজের হাত চুষতে চুষতে বাপি দত্ত বললে, বাহ, চমৎকার। তা মাংসটা সত্যি অপূর্ব রান্না হয়েছিল। আঙুল চোষা শেষ করে ঝকঝকে থালাটার দিকে একবার যেন করুণভাবে চেয়ে বাপি দত্ত বললে, কেমন? আমি বলি কিনা যে মাংস খেতে হয়তো হাঁসের, ও মুরগি বলো আর পায়রা বলো, হাঁসের কাছে কিচ্ছু না। আর যদি জাত বিগড়ি হাঁস হয়। কেন, উট পাখি হলে মন্দ কি? শুধু একটু ফোড়ন কাটলো। উট পাখি আবার খায় নাকি? বাপি দত্তর বুদ্ধির আর চেহারারই মাপসই। কেন, খেলে দোষ কি? একটা তোমারও পুলিয়ে যায়, অন্যদের জন্য মাংসের হাঁড়িতে টান পড়ে না। শিবু উৎসাহ দিলে। একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে বাপি দত্ত বললে, না, উট পাখি খাওয়াই যায় না। আর তাছাড়া হাঁসের তুলনা নেই, আসল বিগড়ি হাঁস। হাঁস আবার চেনা চাই। কথাটা বলি বাপি দত্তর কি যেন মনে পড়ে গেল। ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করলে, আজ হাঁস কিনে আনলো কে ঠাকুর? ঠাকুর আমাদের ভালো মন্দ বাজার করে। সে কিন্তু সামনে এলেও নীরবেই দাঁড়িয়ে রইল। কই, কে কিনেছে বললে না? তুমি? আগে না বাবু, সে আমি জানতাম। বাপি দত্ত গর্বের হাসি হাসল। এ হাঁস চিনে আনা তোমার কর্ম নয়। কিন্তু আনলো কে? আগে কেউ আমরা কিনে আনিনি। তোমরা কেউ আনোনি? তাহলে বিগড়ি হাঁস কি নিজের থেকে উড়িয়ে এসে তোমাদের হাঁড়িতে ঢুকলো নাকি? ন্যাকামি করো না, বলো। আগে আপনিই কিনে এনেছেন। ঠাকুরকে সবাই বলতেই হলো, আমি কিনে এনেছি? খানিকক্ষণ বাপি দত্তর মুখ দেওয়ার কথা সরল না। তারপর আমরা টের পেলাম বলতে আগুন লেগেছে। আমি কাল সকালে বাড়িতে নিয়ে যাওয়া বলে আমি যে কটা হাঁস কিনে রেখেছি তাই কেটে রান্না হয়েছে, তাই তোমরা সবাই মিলে ফুর্তি করে খেয়েছ আর আমায় খাইয়েছ। ঘরে কি বলে আধুনিক কবিতার মতো শিশির পড়লে শোনা যায়। এইবার বোমা ফাটল। কে আমার হাঁস কেটেছে? কার এই শয়তান, আমি শুনতে চাই। আমাদের চোখ যার যার থালার উপর, কিন্তু উত্তর না দিলে ঠাকুরের নিস্তার নেই। আগে বড়বাবু কেটেছেন। বড়বাবু? বড় মানে তোমাদের সেই শুটকো মরকট গেঁজেল চালিয়াত ঘনাদা? সেই ধরনেই দ্বিধা হও, আমরা তখন ভাবছি, কিন্তু ভাববার সময়ও পাওয়া গেল না। শুকরি হাতে এঁটো মুখ না ধুই
বাপি দত্ত তখন সিঁড়ি দিয়ে রওনা হয়েছে ওপরে। আমাদের ছুটতে হলো পেছন পেছন। আরে শোনো শোনো দত্ত শোনো। কে কার কথা শুনে? ছাদ পর্যন্ত পৌঁছবার আগেই শুনতে পেলাম ঘনাদার ঘরের দরজা সারা পাড়াকে সজাগ করে সশব্দে আর্তনাদ করছে। বর্মা নয়, শিপির সামান্য সেগুন কাঠ, তার আর কতটুকু জান। বাপি দত্তকে এখন সামলানো বুনো মোষের মডাইনার চেয়েও শক্ত। তবু মরিয়া হয়ে তাকে ধরতে যাব এমন সময় দরজা ভেতর থেকে খুলে গেল। কি ব্যাপার? ঘুম চুকে যেন সদ্য বিছানা থেকে উঠে এসে হাই তুলে ঘনাদা বললেন, এত রাত্রে দরজায় টোকা কেন? টোকা শুনেই বোধহয় বাপি দত্ত কাঁদ। পাড়ার লোক যে আওয়াজে ডাকাত পড়া ভয় এতক্ষণে হয়তো লালবাজারে ফোন করেছে, তার নাম টোকা। কিন্তু ভেতরে বারুদ তখনও জ্বলছে। বাপি দত্ত গর্জন করে উঠল, কেন, আপনি জানেন না? কে আমার হাঁস কেটেছে? আমিই কেটেছি। ঘনাদা নির্বিকার। আপনি কেটেছেন তা আমি জানি, নইলে এত বড় আসপর্দা কার হবে? কিন্তু কার হুকুমে, কোন সাহসে আপনি আমার হাঁস কেটেছেন? বাড়ি নিয়ে যাওয়া বলে বাছাই করে কেনা আমার 4-4টে হাঁস। 4টে তো মোটে। ঘনাদা যেন দুঃখিত। ও, 4টে হাঁস কিছু নয় আপনার কাছে। বাপি দত্ত আগুন। কিছুই নয়, এ পর্যন্ত কেটেছি 1232টা, আরো কত যে কাটতে হবে কে জানে। ঘনাদা তার খাটের দিকে বিষণ্ণভাবে পা বাড়ালেন, আমরাও সঙ্গে সঙ্গে। কিন্তু তখনই থামতে হলো। যাচ্ছেন কোথায়? বাপি দত্ত হুঙ্কার দিয়ে উঠল, আপনার ওসব গুল আমার কাছে ছাড়বেন না। ওসব চালাকি আমি সব জানি। ও জানো? ঘনাদা যেন অত্যন্ত বিরক্ত হয়ে ফিরে দাঁড়ালেন। জানো অঙ্গারসের চং কাকে বলে? কি বললেন? বাপি দত্ত ক্ষিপ্ত। অঙ্গারসের চং তুমি নয়, হাঁসের নাম। ঘনাদা আশ্বস্ত হলেন। জানো 300 সেরা শিকারী দুনিয়ার সমস্ত জলাজঙ্গলে এই হাঁস খুঁজে ফিরছে। জানো একটা হাঁসের জন্য গলায় গলায় যাদের ভাব, এমন দূর রাজ্য এ ওর গলা কাটতে পারে। জানো একটা হাঁসের পেট কেটে এই কলকাতা শহরটা কিনে নিয়েও যা থাকে, তাতে বাংলা, বিহার, উড়িষ্যা ইজারা নেওয়া যায়। এই শেষের কথাতেই বাপি দত্ত কাবু। তবু গলাটা চড়া রেখে শুধল, কি আছে সে হাঁসের পেটে? হিরে মানিক? হিরে মানিক? ঘনাদা অবজ্ঞার হাসি হাসলেন। এই বুদ্ধি না হলে হাঁস শুধু এতকাল খেতেই কেন? কি আছে তাহলে? বাপি দত্ত এবার উদ্গ্রীব। কি আছে? ঘনাদা জুত করে নিজের খাটের উপর বসলেন। আমরাও যেখানে যেমন পারলাম বসলাম। শিশির সদ্য খাওয়া থেকে উঠে এসে সিগারেটে কৌটোটা আর সঙ্গে আনতে পারেনি। তার দিকে একটু ভর্ৎসনা দৃশ্যে তাকিয়ে ঘনাদা গম্ভীর হয়ে বললেন, আছে একটা নস্যির কৌটো। নস্যির কৌটো? আমি ভাবছিলাম কলকে বুঝি কিছুর। বাপি দত্তের বিদ্রুপে কিন্তু আর তেজ নেই। খাটের ধারি সেও জায়গা নিয়েছে। ঘনাদার মুখে তীব্র ভ্রুকুটি দেখা গেল। রাত তো অনেক হয়ে গেল, এখন শুতে গেলে হয় না? তিনি হাই তুললেন। আমরা সন্ত্রস্ত। বাপি দত্ত নাছোড়বান্দা। নস্যির কৌটো কেন? 4-4টে হাঁসের শোক সে প্রায় ভুলেছে বলে মনে হলো। কেন? 1935 সালে জুলাই মাসের 17 তারিখে পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমিতে তুষার ঝড়ে পথ হারিয়ে মরতে বসেছিলাম বলে। দুনিয়ার সেরা শয়তান ফন ব্রুল সদল বলে নেকড়ের পালের মতো আমার পিছু নিয়েছিল বলে। প্রাণ যায় যাক, মান বাঁচাবার আর কোনো উপায় ছিল না বলে। 16,010 ফুট উঁচু গুরলা গিরিদ্বারে 3 মাইল সোজা খাড়াইয়ের পথে ভূত দেখেছিলাম বলে। আর বন্দুকের শেষ গুলিতে চাঙ্গুটাকে মারতে পেরেছিলাম বলে। বাপি দত্তের মুখের হাঁটা আমাদের সকলের চেয়ে বড়। কোনো রকমে হাঁ বুঝে সে জিজ্ঞাসা করলে, ভূত? ভূতের নাম চাঙ্গু?
সেই ভূত গুলিতে মারলেন? ভূত নয়, মারলাম চাঙ্গুটাকে। চাঙ্গু হলো ও অঞ্চলের নেকড়ে বাঘের নাম। ঘনাদা যেন ক্লান্তভাবে একটু থেমে আবার বললেন, তোমরা তো হাত মুখও ধোনি দেখছি। হাত মুখ? বাপি দত্তই সবার আগে রুমাল বার করে হাত মুখটা চটপট মুছে ফেলে বললে, নিমন্ত্রণ খেতে এসেছি মনে করলি হয়। হ্যাঁ, তারপর শুনি। তারপর নয়, তার আগেই। ঘনাদা শুরু করলেন, কৈলাসটা চক্কর দিয়ে মানস সরোবর আর রাক্ষসতাল হয়ে টাকলাকোটে এসে তখন আটকে গেছি। টাকলাকোট ভারতে আসতে তিব্বতের শেষ গ্রাম। তারপরই বিপুলে গিরিদ্ধার হয়ে ভারতে নামতে হয়। তা টাকলাকোট এসে শুনলাম বিপুলে গিরিদ্ধার বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। পারাপার হওয়া মানুষের অসাধ্য। অসময়ে আসার দরুন এই ধরনের বিপদ যে হতে পারে তা অবশ্য আগেই জানতাম। মানস সরোবরে যাত্রীদের মরশুম অনেক আগেই শেষ হয়ে গেছে। খাস তিব্বতীরাও এই অসময়ে শীত কাটাবার জন্য তৈরি হয়ে গাঁ থেকে নড়ে না। টাকলাকোটের মোড়ল জানালে শীতটা আমায় তাদের গাঁই কাটাতে হবে। আপত্তি করলাম না। কাছাকাছি দেখবার শুনবার অনেক কিছুই আছে। 10-12 মাইলের মধ্যে সিম্বিলিং গুম্ফা, খেচরনাথ গুম্ফা তো বটেই। তাছাড়া কিছু দূরে গেলে এই অঞ্চলে এখন নাকি ডং পাওয়া যেতে পারে। আর ডং যদি না মেলে তো গোয়া কি চো কি না ধ্যান পেলেই বা মন্দ কি। শিবুর কাশির শব্দে ঘনাদা থামলেন। গৌর বললে, এই সবে এক পেট খেয়ে আসছি কিনা মাথাটা কিরম ঝিমঝিম করছে। একটু ভ্রুকুটি করে ঘনাদা বললেন, ও মাথায় ঢুকছে না বুঝি, আমারই দোষ। তিব্বতের কথা বলতে সেখানকার ভাষা এসে যায়। গোয়ার চো হলো ছোট আর বড় দু জাতের তিব্বতী হরিণ, আর নাধিয়ান হলো সেখানকার বুনো ভেড়া। ও আর ডং বুঝি গাধা, ডঙ্কি থেকে। বাপি দত্ত সোৎসায় শুধল, আরে না, ডং গাধা কেন হবে? ঘনাদা যেন বিশেষ তাৎপর্যের সঙ্গে বাপি দত্তের দিকে তাকালেন। ডং হলো বুনো চমড়ি গায়ে, খুব কমই পাওয়া যায় আজকাল। হ্যাঁ, টাকলাকোটে থাকি আর এদিক সেদিক বন্দুক নিয়ে শিকারে বেরোয়। শীতটা সেবার একটু আগেই পড়েছিল। যেদিকে যায় শুধু তুষার আর তুষার। জন্তু জানোয়ার সব শীতের ভয়ে আগেই নিচে নেমে গেছে বোধ হয়। বেশিরভাগ দিন শুধু হাতে ফিরতে হয়। এর মধ্যে একদিন খেয়াল হলো এই শীতের দিনে গিরিদ্বার থেকে আর একবার কৈলাস আর মানস সরোবর দেখব। ভারতবর্ষ থেকে যেতে এই গুডলা গিরিদ্বার পার হবার সময়ই প্রথম কৈলাস আর মানস সরোবরের দর্শন পাওয়া যায়। মোড়ল মানা করলে, গুডলা গিরিদ্বার এখন বরফের মানুষের অগম্য, আর তাছাড়া আকাশের লক্ষণও নাকি ভালো নয়। তবু কে কার কথা শুনে বারফু পর্যন্ত 12 মাইল একরকম নির্বিঘ্নে গেলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই কোথায় আকাশ কোথায় মাটি আর খেয়াল রইল না। তিব্বতের তুষারঝড় যে কি বস্তু, যে নিজের চোখে দেখেছে তারও বর্ণনা করতে ভাষায় কুলবে না। একেবারে প্রলয় কাণ্ড। সেনা ঘুড়ির মতো সেই ঝড়ে কখনো শূন্যে কখনো মাটিতে পাক খেয়ে কোথায় গিয়ে যে পৌঁছলাম জানি না। হাত পাগুলো যে আস্ত আছে তাইতেই তখন অবাক। শিবুর কাশিটা নিশ্চয়ই ছোঁয়াছে। এবার গৌর শিশির দুজনে কাশি চাপতে গিয়ে বিষম খেয়ে কেলেঙ্কারি। ঘনাদার আগে বাপি দত্তই বিরক্ত হয়ে উঠল, কি সব কেশো রোগী এখানে জুড়েছে, হাসপাতালে গেলেই তো পারো। কাশি রেশ মেলাবার আগেই ঘনাদা আবার ধরলেন, কিন্তু অবাক হওয়ার তখনও বাকি আছে। তুষার ঝড় যেমন হঠাৎ ক্ষেপে ওঠে তেমনি আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়। গা ঝেড়ে ঝেড়ে উঠে দাঁড়িয়ে দেখি চেনা কোনো কিছুই চোখে পড়ছে না। এক একটা বড় বড় পাহাড় ছাড়া সবই যেন নতুন। তিব্বতের তুষার তেপান্তরে হারিয়ে যাওয়া মানে যে কি, আমার চেয়ে ভালো করে আর কে জানবে। 10 দিন 10 রাত হেঁটে মানুষের আস্তানা খুঁজে পাওয়া অসাধ্য। আর 10 দিন 10 রাত টিকলে তো, সঙ্গে তো মাত্র দিন দুইকের রসদ ছিল, তাও ঝড়ে কোথায় সব ছড়িয়ে গেছে। আছে শুধু হাতের বন্দুকটি। তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যে কোনো দিকে যাবার চেষ্টা করতেই হবে। পা বাড়াতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। ঝড়ের ঝাঁকানিতে শেষে মাথায় খারাপ হয়ে গেল নাকি?
নইলে এই অদ্ভুত ব্যাপার কি করে সম্ভব? সেই জনমানবহীন ধুধু তুষার প্রান্তরে বিশুদ্ধ ফিনিশ ভাষায় কে ডাকছে, কে আছো কোথায়, কাছে এসো, আমার কথা শুনে যাও। গায়ে কাঁটা দিয়ে সিদ্ধানাটার ভিতর শিরশির করে উঠল। যেদিকে চাই কোথাও মানুষ দূরে থাক, একটা কাক পক্ষীও তো নেই। খানিক চুপ করার পর আবার সেই ডাক এলো, এবার ফরাসিতে। নিজের গায়ে চিমটি কাটলাম। ৯৭,৭৫৭কে ৮১,৯২২ দিয়ে গুণ করলাম মনে মনে। না, মাথা তো খারাপ হয়নি একেবারে। এ অশরীরে আওয়াজ তাহলে কেমন করে শুনছি? আবার সেই ডাক, এবার ভাঙা ভাঙা ইংরেজিতে। আশ্চর্য, এই গলা দিয়ে খানিকটা চেনা চেনাই মনে হচ্ছে, কিন্তু তাই বা কি করে হতে পারে? ৭ বছর বাদে এই গলা তো শুনবারই কথা নয়। মিনিট কয়েক থেমেই ঘুরে ঘুরে সেই ডাক আসছে। যেদিক থেকে ডাকটা আসছিল সেই দিকে এবার গুটি গুটি এগোলাম। কোথাও কোনো একটা ছায়া পর্যন্ত নেই, শুধু থেকে থেকে সেই আওয়াজ। খানিক দূর গিয়েই একেবারে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। জুড়ো তুষারে অর্ধেক প্রায় ঢাকা একটা মানুষের দেহ। হে কি, এ সত্যই ডক্টর ক্যালিও, ফিনল্যান্ডের বিখ্যাত বৈজ্ঞানিক। ৭ বছর আগে সিনকিয়াং থেকে তিব্বতে যাওয়ার পথে দস্যুদের হাতে যিনি মারা পড়েছেন বলে আমরা সবাই জানি। তার তিব্বতে যাওয়ার খেয়াল নিয়ে তখন লেখালেখিও হয়েছিল অনেক কাগজে। এবার ব্যাকুলভাবে সেখানে বসে পড়ে ডক্টর ক্যালিওর দেহটা পরীক্ষা করলাম। না, ৭ বছর আগে মারা না পড়লেও অন্তত ৭ দিন আগে যে তিনি মারা গেছেন এ বিষয়ে সন্দেহ নেই। বরফের দেশ বলে দেহটা তেমন বিকৃতি হয়নি। পৃথিবীর একজন শ্রেষ্ঠ রসায়নবিদের এর চেয়ে বুঝি ৭ বছর আগে দস্যুরাতে মারা যাওয়া ভালো ছিল। এই তুষার প্রান্তরে তিল তিল করে মরতে কি কষ্টই না পেয়েছেন কে জানে। পরমুহূর্তে শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠল। ডক্টর ক্যালিওর গলার স্বরে সেই ডাক আবার। তুষার ঢাকা নিস্তব্ধ প্রান্তরে সেই ডাক কোত্থেকে আসছে? সবাই চেয়ে দেখলাম, তার মৃতদেহ থেকে অন্তত নয়। উন্মাদ করে দেওয়ার মতোই অলৌকিক ভয়াবহ ব্যাপার, কিন্তু মাথা ঠান্ডা রাখতেই হবে। তা রাখতে না পারলে আর সহজ সুস্থ মানুষ হিসেবে সেখান থেকে ফিরতে হতো না, আর তারপর ফন ব্রুলের সন্ধানও পাওয়া যেত না। গুডলা গিরিদ্বারে প্রায় ৫০ মাইল দূরে এই দুর্দান্ত শীতে ফন ব্রুল একান্ত নির্জনে সদল বলে তার ছাউনি যেখানে গেড়েছে, সেখানে কয়েকদিন বাদে সকালে এক পথ হারানো ডোকপা মানে রাখাল গিয়ে হাজির। তুষার ঝড়ে তার সব খোয়া গেছে, উপসে ঠান্ডায় সে আধমরা। একপাল চমড়ি আর ঝাব্বুস, অর্থাৎ ভারতবর্ষের গরু আর তিব্বতের চমড়ি মেশানো পশু নিচের টাকলাকোটে পৌঁছে দিয়ে সে দুজন বন্ধুর সঙ্গে কিছু রসদ নিয়ে যুগলো গুম্ফায় ফিরছিল। মাঝে তুষার ঝড়ে কে কোথায় গেছে সে জানে না। ফন ব্রুল যেমন শয়তান তেমনই চৌকস। তিব্বতী ভাষা সে ভালো করেই জানে। সামান্য একটা তিব্বতী রাখাল হলেও তবু নানা রকমের প্রশ্ন করে ডোকপাকে পরীক্ষা করে তবে তাকে ছাউনিতে ঠাঁই দিলে। ছাউনি মানে গোটা ৫-৬ তাঁবু, কিন্তু তিব্বতে শীতের সঙ্গে জোঝবার মতো করে তৈরি। তার একটিতে থাকে ব্রুল নিজে, আরেকটিতে তার অনুচরবৃন্দ আর রসদ যন্ত্রপাতি ইত্যাদি। অনুচরের ভেতর তিব্বত, লাদাখ, সিনকিয়াং সব জায়গার লোকই আছে। ডোকপা লোকটা কাজের। একদিন খেয়ে দিয়ে একটু চাঙ্গা হয়েই শুধু কাজের গুণে এসে ব্রুলের নজরে পড়ে গেল। তাঁবু পরিষ্কার, বন্দুক সাপ থেকে সাহেব শুভর হেন কাজ নেই সে জানে না। দুদিন বাদে তাকে দিয়ে হ্যাসাকপাতি সাফ করাতে করাতে ব্রুল হঠাৎ একটা বুটের ঠোক্কর দিয়ে জিজ্ঞাসা করলে, এই বেটা ভূত, এসব সাহেব শুভর কাজ শিখলি কোথায়? আগে হেডিন সাহেবের সঙ্গে ছিলাম যে কবার। হেডিন সাহেব? ব্রুল অবাক। কে হেডিন? আগে গরিবের মা বাপ সোয়েন হেডিন। ব্রুল সাহেব এবার যেন একটু হতভম্ব। সোয়েন হেডিনের সঙ্গে তুই কাজ করেছিস? তিব্বতের এই অঞ্চল তাহলে তুই জানিস কিছু? আগে তার জানি না, এমন সব পাহাড় নদী হ্রদের খবরটা কি এদেশের লোকেরাও যার নাম জানে না। আচ্ছা বেশ বেশ, তোকে আমার কাজে লাগবে বলে ব্রুল বেরিয়ে গেল।
তার পরদিন তাঁবু উঠে নতুন পথে রওনা হওয়ার ব্যবস্থা করতেই বোধহয়। পরের দিন পর্যন্ত ব্রুলকে অপেক্ষা করতে হলো না। সেদিন বিকেলের দিকে কাছাকাছি বুঝি শিকারে গেছিল একটু। সন্ধ্যের পর ফিরে এসে ঘরে ডোপ্পাকে দেখে একটু বিরক্তই হয়ে উঠল। কি করছিস কি এখানে, ভূত কোথাকার? হ্যাশাকপাতিটা তুলে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে ডোপ্পা বললে, আগে একটা জিনিস খুঁজছি। জিনিস খুঁজছি? হতভাগা জানোয়ার, এটা তোমার জিনিস খোঁজবার সময়? কি খুঁজছিস কি? আগে একটু জল। জল? প্রথমটা ব্রুল হাসবে না রাখবে ঠিক করতে পারল না। তার পর মুহূর্তেই তার প্রকাণ্ড বাঘের মতো মুখখানা লাল হয়ে উঠল রাগে। হুঙ্কার দিয়ে বললে, কি খুঁজছিস সেখানে? আগে একটু ভারী জল, ডিউটেরিয়াম অক্সাইড। পায়ের তলায় হঠাৎ পৃথিবীটা সরে গেলেও ব্রুল বোধহয় এমন চমকে উঠে ফ্যাকাশে মেরে যেত না। তার সামলাতে কিন্তু বেশিক্ষণ লাগলো না। তবে রে শয়তান, বাঘের ঘরে ঘোগের বাসা? বলেই পাক্কা 6.5 ফুট দুমণি লাশটা নিয়ে ডোপ্পার উপর এবার সে ঝাঁপিয়ে পড়ল। অত বড় লাশটা তার চারটিখানি কথা নয়। একদিকে দড়ি ছিঁড়ে তাঁবুর একটা কোণ ঝুলে পড়ল। হ্যাশাকপাতিটা একটু সরিয়ে রেখে বললাম, তাঁবুটা বড়ই ছোট, এর মধ্যে অত লাফালাফি দাপাদাপি কি ভালো? বাপি দত্ত হঠাৎ লাফ মেরে উঠল উত্তেজনায়। ও, আপনি তাহলে ডোপ্পা? আমিও তাই ভাবছিলাম, ডোপ্পাটা এলো কোত্থেকে? করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে বাপি দত্তের দিকে একবার চেয়ে ঘনদা আবার শুরু করলেন। গাটা ঝেড়ে ঝেড়ে উঠে ব্রুল বেশ একটু হতভম্ব হয়ে আমার দিকে একবার তাকালো। যা শিক্ষা ওইটুকুতি হয়েছে তাতে গায়ের জোর পরীক্ষা করার উৎসাহ তারা তখন নেই। কিন্তু ভেতরে জ্বালা যাবে কোথায়? গলা দিয়ে সেটা বেরোলো আগুনে হলকার মতো। কে তুই? কি মতলব এখানে ঢুকেছিস? বললাম তো, শুধু একটু ভারী জলের খোঁজে। 1 সিসি যে জল এই হাইড্রোজেন বোমার যুগে বেচলে সারা জীবন পায়ের পর পা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। ডক্টর ক্যালিও প্রাণীর মায়া ত্যাগ করে এই সুদূর তিব্বত এসে যে ভারী জলের এমন স্বাভাবিক এক গুপ্ত হ্রদ খুঁজে পেয়েছেন, পিপে পিপে চালান দিলেও যায় 100 বছর ফুরবে না। ডক্টর ক্যালিও কাজ ছেড়ে দেশে ফেরবার মুখে নিরীহ সাধারণ পর্যটক ভেবে যে জলের হ্রদ আবিষ্কারের কথা তোমার মতো শয়তানকে বলেছিলেন। আর ডক্টর ক্যালিওর কাছে যে জলের হ্রদের গুপ্ত মানচিত্র কেড়ে নিয়ে তাকে তুষার ঝড়ের মধ্যে একলা মরতে ছেড়ে দিয়ে তুমি এখন হ্রদের সন্ধানে চলেছ। এসব কথা তুই জানলে কি করে? রাগে বিস্ময়ে পুরে গলাটা তখন কাঁপছে। জানলাম ডক্টর ক্যালিওর কাছে। হতে পারে না, ব্রুল চেঁচিয়ে উঠল। ডক্টর ক্যালিওকে কথা বলবার অবস্থা আমি রেখে আসিনি। তাই নাকি? শয়তানের নিজের মুখের এই শিকারটুকুই চাইছিলাম। তুই কোত্থেকে জানলি আগে বল। ব্রুল পারলে আমায় ছিঁড়ে খায়। তাহলে শোনো, জানলাম ডক্টর ক্যালিওর ভূতের কাছে। ভূতের কাছে? ব্রুল বুঝি খেপেই যায়। হেসে বললাম, হ্যাঁ, ভূতের কাছে। আর জেনেছি যে ঠিক, তাতে কোনো সন্দেহ কিছু আছে কি? কিন্তু জেনে তোর লাভ কি? হঠাৎ ব্রুল তাঁবুর ধারে রাখা তার বন্দুকটা হাতে তুলে নিয়ে আমার দিকে উঁচিয়ে তার চাল আর গলা দুই পাল্টে ফেললে। এই জলের হ্রদ কি তুই কখনো খুঁজে পাবি ভেবেছিস? আর পেলেও তোর মতো কালো মরকটের কাছে ও জল কিনবে কে? বিদ্রুপের হাসি হাসতে গিয়ে হঠাৎ ব্রুল থমকে আমার দিকে হাঁ করে চেয়ে রইল। টুপি সমেত মাথার চুলটা আর তিব্বতীদের চেহারার ধরনের সামান্য যে কটা দাড়ি গোঁফ মুখে ছিল তা আমি তখন খুলে ফেলেছি। দাস? হ্যাঁ মুলার, সেই দাস। তোমার সঙ্গে অনেক দিনে বোঝাপড়া যার বাকি। ডক্টর ক্যালিও তোমায় নিরীহ ব্রুল বলেই জেনেছিলেন, কিন্তু আমি তোমার আসল পরিচয়টা ভুলিনি। বিজ্ঞানের কলঙ্ক, জালিয়াত খুনে ফাঁসির আসামি, জেল পালানো মুলার। জীবনের প্রথমে ল্যাবরেটরি রিডিয়াম চুরি করে ধরা পড়ার পর অনেকবার যে নাম পাল্টেছে, সেই মুলার। মুলার এবার সত্যি হো হো করে হেসে উঠল। যাক, ভালোই হয়েছে দাস, নিজের থেকে এই সুযোগটা আমায় দিয়েছ। মুলার নামটা যারা ভোলেনি তাদের সংখ্যা আমি কিছু কমাতে চাই। মুলার বন্দুকটা আমার দিকে বাগিয়ে ধরল।
হেসে বললাম, শিকার করে তো ফিরলে বন্দুকার টোটা আছে কি? হিংস্রভাবে হেসে মুলার জবাব দিলে, আছে একটাই, আর সেই একটাই তোমার মতো মর্কটকে মারবার পক্ষে যথেষ্ট। কিন্তু মর্কট মারা গেলে ভারী জলের হ্রদকে আর খুঁজে পাবে? পাবো না মানে? রাগে খিঁচে উঠলেও মুলারের চোখ দেখে বুঝলাম সে অত্যন্ত বিচলিত হয়েছে। সে ম্যাপ ম্যাপ তুই চুরি করেছিস? রাগে মুলার প্রায় তোতলা। নইলে কি শুধু তোমার খিদমতগারি করতে তাবুতে ঢুকেছি? আরে সামলে সামলে, আমায় মারলে ম্যাপ পাবে কোথায়? সে কি আমার বুক পকেটে তোমার সুবিধার জন্য রেখে দিয়েছি? কোথায় রেখেছিস? মুলার বন্দুকটা বুঝি ছুড়িয়ে দেয়। বলবো বলবো, কিন্তু হ্রদের জলে আমার আধা বকরা চাই। আধা বকরা? মুলার চট করে কি ভেবে নিয়ে বললে, তাই সই, কোথায় ম্যাপ? বলছি বলছি, অত ব্যস্ত কেন? আগে বকরাটা কিরম শোনো। কিরকম? যে শিশিতে এই জল চালান যাবে সেইটা তোমার, আর জলটা আমার। কি? এই অবস্থায় এই ঠাট্টায় একেবারে চিড়বিড়িয়ে উঠে মুলার এক পলকের জন্য বুঝে একটু অসাবধান হলো। এক হাতে বন্দুকটা কেড়ে নিয়ে আর এক হাতে হ্যাসাকপাতিটা আছড়ে ফেলে আমিও তৎক্ষণাৎ তাঁবুর থেকে ছুট। হ্যাসাকপাতিটা বৃথায় পড়েনি। ছুটতে ছুটতে দূর থেকে ফিরে দেখলাম তাঁবুগুলো সব দাউ দাউ করে জ্বলছে। কিন্তু মুলারের মতো শয়তানকে যে ওইটুকুতে ঠেকানো যায় না, পরের দিন সকালেই তা টের পেলাম। তিব্বতের মতো উঁচু মালভূমির পাতলা হাওয়ায় প্রাণপণে ছুটে ক্লান্তিতে খিদে সত্যিই তখন আমার খুব অবস্থা কাহিল। সে অবস্থায় মাঝারি গোছের একটা তুষার চূড়োর উপর উঠে চারিদিক দেখতে গিয়ে বুকটা হঠাৎ ধসে গেল। পিঁপড়ের মতো হলে বহু দূরে একটা চলন্ত প্রাণীকে দেখা যাচ্ছে। সেটার কিছু নয়, মুলার স্বয়ং, আর তার পায়ে স্কি। শয়তানের যে সঙ্গে স্কিও এনেছিল এইটি ভাবতে পারিনি। শুধু পায়ের দৌড়ে তার সঙ্গে আর কতক্ষণ পারবো? হাতের বন্দুকটা ভার হলো, ফেলে দিতে তো পারি না। প্রাণও যদি যাই, এই ম্যাপ মুলারকে পেতে দেব না। এই পণ করে খোলা প্রান্তর ছেড়ে এবার পাহাড়ে গায়ে গায়ে যেতে লাগলাম। কিন্তু খিদে যে 32 নাড়িতে পাক দিচ্ছে, পেটে কিছু না পড়লে তো দাঁড়াতেই পারবো না। হঠাৎ পাহাড়ের একটা বাঁক ঘুরি হাতে যেন স্বর্গ পেলাম। সামনে একটা চূড়োর উপর কয়েকটা অঙ্গারোস্বেচ্ছক নামে ব্রাহ্মণী বালিহাঁস। শীতের সময় ভারতের গরমের সব জলায় উড়ে যাওয়ার পথে বোধহয় বিশ্রাম করতে নেমেছে। বন্দুকে একটা মাত্র গুলি, কিন্তু তাতেই আহারের সমস্যা মিটে যাবে মনে করার সঙ্গে সঙ্গেই আর একটা মতলব বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। কিন্তু গুলি না করে হাঁস ধরে কি করে? সে সমস্যা ভাগ্যই মিটিয়ে দিলে। চমকে দেখি পাহাড়ে অন্য ধার দিয়ে নিঃশব্দে একটা চাঙ্গু মানে নেকড়ে বাঘ ওই হাঁসের লোভেই গুঁড়ি মেরে এগিয়ে আসছে। দূরে দূরে বুকে বন্দুক বাগিয়ে বসে রইলাম। 5, 10, 15 সেকেন্ড। নেকড়েটা ঝাঁপিয়ে হাঁস ধরবার সঙ্গে সঙ্গেই গুলি। নেকড়েটা মোড়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তার মুখ থেকে গড়িয়ে পড়ল ভয়ে আধমরা অজ্ঞান হাঁসটা। ছুটে গিয়ে হাঁসটা তুলে নিলাম। না, জখম কিছু হয়নি, শুধু ভয়ই অসাড়। দেখতে দেখতে তার সার ফিরল, আর ম্যাপটা পাকিয়ে দলা করে যার মধ্যে রেখেছিলাম সে ছোট্ট কৌটোটা তার মুখে পুড়ি দিয়ে বেশ করে ঝাঁকুনি দিলাম। কোঁত করে হাঁসটা সে কৌটোটা গিলে ফেলতেই তাকে শূন্যে দিলাম ছুড়ে। পরপর করে দুবার পাখা চাপটে সে দূর আকাশে উধাও হয়ে গেল। বুঝলাম হিমালয় পার না হয়ে সে আর থামবে না। সে হাঁস এ ভারতবর্ষের না হোক, দুনিয়ার কোনো না কোনো জলায় শীতকালে আসেই। তাই আজও তাকে খুঁজছি। কজন বড় বড় বৈজ্ঞানিককে গোপনে কথা জানিয়েছি, তাদের ভাড়া করা অন্তত 300 শিকারীও এই খোঁজে ফিরছে। তাহলে এখনো হাঁসটা পাওয়া যেতে পারে? বাবি দত্ত উৎসাহিত। আলবাত পারে, ঘনাদা নিঃসংশয়। কিন্তু মুলার কি করলে? বন্দুকের শব্দ পেয়ে আপনাকে ধরতে পারলে না? শিশির যেন সন্দিগ্ধ। তা পারল বই কি, আর তাই তার কাল হলো। হাঁস উড়িয়ে দিয়ে লুকিয়ে পালাবার চেষ্টাতেই ছিলাম, কিন্তু তখন আর তার উপায় নেই।
চেয়ে দেখি স্কিতে চড়ে সে একবারে পাহাড়ের তলায় পৌঁছে গেছে। স্কি ছেড়ে সে উপরে উঠতে শুরু করলো। এবার আমার হাতে খালি বন্দুক আর তার হাতে গুলি ভরা বন্দুক। চূড়োর এমন জায়গায় আছি যে লুকোবার কোনো উপায় নেই। ক্রমশ সে এগোচ্ছে, আর একটু উঠলেই অনায়াসে গুলি করতে পারবে। খালি বন্দুকটাই তার দিকে ছুঁড়ে মারলাম। সেটা বেয়ার একটা পাথরের ঠক্কর খেয়ে একরাশ তুষার গুঁড়ো উড়িয়ে সশব্দে নিচে গিয়ে পড়ল। তাকে ছুঁতেও পারল না। কি পৈশাচিক আনন্দের হাসি তখন তার! আর উপায় নেই, নড়াবার মতো একটা পাথরও নেই কাছে, বরফও ছুঁড়ো। নিচে মুলার তখন ভালো করে বন্দুক বাগিয়ে ধরে তাক করছে। বন্দুকের গুলি তার ছুটল, কিন্তু একটু দেরিতে। মুলার তখন খাড়া পাহাড় দিয়ে তুষারগুলোর সঙ্গে গড়াতে গড়াতে নিচের বরফের নদীর মধ্যে কবর হতে চলেছে। তার সঙ্গে সে চাঙ্গু মানে নেকড়েটাও। সেইটিরই লাশটা শেষ পর্যন্ত কিছু না পেয়ে ছুঁড়ে দিয়েছিলাম। ঘনাদা থামতেই গৌরের বেয়ারা প্রশ্ন, আচ্ছা নস্যির কৌটো পেলেন কোথায়? নস্যি নিতেন নাকি তিব্বতে? নস্যির কৌটো বলেছি বলেই তাই না, ওই যাতে ফিল্ম থাকে সেই ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো, তা মুলারের তাঁবুতেই পেয়েছিলাম। এবার বাপি দত্ত আসল কথাটা তুলল। ভাগ্যিস ডক্টর ক্যালিওর ভূত আপনাকে ডেকেছিল, তার কাছেই তো সব জানতে পারেন। তা ভূতই বলতে পারো, তবে আসলে জিনিসটা একটা টেপ রেকর্ডার। ঘনাদা মুখ টিপে হাসলেন। টেপ রেকর্ডার? আমরাও অবাক। হ্যাঁ, ডক্টর ক্যালিও জন্তু জানোয়ার থেকে পাখি টাখির আওয়াজ ও তিব্বতীদের কথাবার্তা তুলে নেবার জন্য একটি সঙ্গে রাখতেন। শেষ পর্যন্ত মুলারের মতলব বুঝতে পেরে ওই যন্ত্রটি কাজে লাগাবার অদ্ভুত ফন্দি বার করেন। নিজের সব কথা ওই যন্ত্রে তুলে নিয়ে ওইটি লুকিয়ে এক জায়গায় রেখে আসতে পেরেছিলেন মারা দেওয়ার আগে। যন্ত্রটির এমনই প্যাঁচ করেছিলেন যে ফিতেটা নিজের থেকে একবার গুটিয়ে আর একবার খুলে যায়। কথাগুলো ঘুরে ঘুরে শোনা যায়। ওই আওয়াজ ধরে ধরে আমি যন্ত্রটা খুঁজে বার করি একটা পাথরের তলায়। অন্য কটা ফিতের থেকে বাকি কথাগুলো কিছুটা জানতে পারি, কিন্তু যন্ত্রটা বরফে গুঁড়ো ঢুকে ঝড়ের ধাক্কায় পাথরের ঠোকা ঢুকে প্রায় তখন বিকল হয়ে এসেছে। আমি কিছুটা চালাতেই সেটা একবারে বন্ধ হয়ে যায়। ফিতেটা খুলে সঙ্গে আনলে পারতেন, বুনো হাসির পেছনে ধাওয়া করার দরকার হতো না। শিবুর কেমন যেন বাঁকা মন্তব্য। ঘনাদা কিছু বলবার আগেই বাপি দত্তই শিবুর উপর মার মুখ হয়ে উঠল। আনবার হলে ঘনাদা আনতেন না, আহাম্মক! বলা বাহুল্য, বাপি দত্তই সেই থেকে ঘনাদার সবচেয়ে বড় ভক্ত। হাঁস খেতে খেতে আমাদের অরুচি ধরে গেল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আগামীকাল এরকম একটি সুন্দর ভিডিও নিয়ে ঠিক এই সময়ে আপনাদের সামনে আবার হাজির হব। নমস্কার।